নমস্কার, গ্লোরি ফার্ম বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মুম্বাই, লখনৌ এবং ভারতের বাকি সমস্ত শহরের মতো পশ্চিমবঙ্গের মানুষও চলমান এলপিজি সংকটে নাজেহাল। এই সমস্ত শহরগুলি, রেস্তোরাঁগুলি আজ বন্ধ হওয়ার মুখে। রান্নার গ্যাস অর্থাৎ কি না কমার্শিয়াল কুকিং গ্যাসের সিলিন্ডার সরবরাহ হচ্ছে না, তার ফলে এইসব রেস্তোরাঁগুলি বন্ধ হওয়ার মুখে। পাশাপাশি অনেক পেট্রোল পাম্পে অর্থাৎ সিএনজি স্বল্পতার কারণে সিএনজি স্টেশনগুলির বাইরে অটো রিক্সা এবং বাসে দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা যাচ্ছে। মামলা এতটাই সিরিয়াস যে খাবার রান্নার জন্য কয়লা এবং ডিজেল ব্যবহারের কথা ভাবা হচ্ছে। অনেক রেস্টুরেন্ট আবার ব্ল্যাক মার্কেট থেকে দ্বিগুণ দামে এই এলপিজি গ্যাস কিনতে বাধ্য হচ্ছে যাতে রেস্টুরেন্ট বন্ধ না হয়ে যায়। পুরো দেশ জুড়ে একটা হাহাকার পড়ে গেছে। সোশ্যাল মিডিয়া যাকেই দেখছি সেই আজ এই বিষয়ে কথা বলছে। মানুষ আজ ধীরে ধীরে আতঙ্কিত হচ্ছে যে বাড়িতে আসা সিলিন্ডার না আবার বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত সরকার বলেছিল যে সব কিছু ঠিক আছে, তাহলে হঠাৎ করে কী এমন পরিস্থিতি হলো, কি হলো যে আজকের পরিস্থিতি এতটা খারাপ অবস্থায় গেল? শেষমেশ এমন কি হলো যে এলপিজি সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গেল? আর কেনই বা এলপিজির জন্য মানুষকে দ্বিগুণ দাম দিতে হবে, অর্থাৎ রেস্তোরাঁর মতো দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে? চারিদিকে এতটা আতঙ্কের পরিবেশ বার বিভ্রান্তি কাজ করছে, তাই আমি ভাবলাম এই নিয়ে একটা প্রতিবেদন বানানো খুব জরুরি। কারণ এ নিয়ে বাঙালি তথা যুব সমাজকে এলপিজি এই সংকটের কারণ তার সম্ভাব্য প্রতিকারের কথা জানানো খুব দরকার। এবং এটার পেছনে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেটা বোঝানোও দরকার। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এলপিজি বা এলপিজি সিলিন্ডার কি, এটা সম্বন্ধে একটু আগে জানা দরকার। রান্নার কাজে ব্যবহৃত গ্যাসকে সাধারণত এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বলা হয়। একে সাধারণত সিলিন্ডার গ্যাস বা রান্নার গ্যাস বলেও আমরা ডেকে থাকি। অনেক শহরে রান্নার জন্য পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ করা হয়, তাকে পিএনজি পাইপড ন্যাচারাল গ্যাস বলা হয়। এই রাসায়নিক উপাদান কি? আমরা কেমিস্ট্রিতে বিউটেন এবং প্রোপেন এই দুটি হাইড্রোকার্বন গ্যাসের নাম শুনেছি। এই দুটি হাইড্রোকার্বন গ্যাসের সংমিশ্রণে তৈরি হয় হচ্ছে এলপিজি গ্যাস। এই গ্যাস হচ্ছে গন্ধহীন, বর্ণহীন, কিন্তু গ্যাস লিক হলে যাতে সহজে বোঝা যায় সেই জন্য ইথাইল মারক্যাপটান নামে একটি তীব্র রাসায়নিকের সঙ্গে মিশানো হয়। এটি উচ্চ চাপে তরল অবস্থা সিলিন্ডারে ভরানো হয়। ভারতে সাধারণত গৃহস্থলীর জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় তাতে 14.2 কেজির গ্যাস থাকে। 14.2 কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় এবং ছোট পরিবারদের জন্য 5 কেজি সিলিন্ডারও ব্যবহার করা হয়। ভারতে প্রধানত 3টি সরকারি সংস্থা এই গ্যাস সরবরাহ করে। একটা হচ্ছে ইন্ডেন, একটা হচ্ছে এইচপি গ্যাস, আর একটা হচ্ছে ভারত গ্যাস। তো দেখুন, এখন যে হাহাকার পড়ে গেছে, রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে দাঁড়িয়েছে, আতঙ্ক শুরু হয়েছে সরকারের একটা সিদ্ধান্ত থেকে। সেই সিদ্ধান্তটি সরকার নিয়েছিল 9 মার্চ একটি নির্দেশিকা জারি করে। সেখানে সরকার বলেছে, এ মিড ডিসরাপশন ইন গ্লোবাল এলএনজি সাপ্লাইজ ডিউ টু দ্য অনগোয়িং কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া, the government has notified the natural gas supply regulation order 2026, under which gas consumers have been divided into defined priority categories, supply to each sector being fixed based on their past consumption. ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক 9 মার্চে 2026 9 মার্চ তারিখে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ন্ত্রক বা প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ আদেশ জারি করে। ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 জারি করা হয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটায় দেশে এই এলএনজি সরবরাহ সুষ্ঠুভাবে বন্টনের জন্য গ্রাহকদের 4টি অগ্রাধিকার ভিত্তিতে অর্থাৎ প্রায়োরিটি ভিত্তিতে বিভক্ত করা হয়েছে। প্রথম অগ্রাধিকার হচ্ছে প্রায়োরিটি সেক্টর 1, তারা 100% সরবরাহ পাবে। এই বিভাগে থাকা গ্রাহকরা তাদের গত 6 মাসের ব্যবহারের সম্পূর্ণ 100% গ্যাস পাবেন। এই বিভাগ ক্ষেত্রগুলি কি না? এই ক্ষেত্রগুলি গৃহস্থলী রান্নার কাজে ব্যবহৃত পাইপ ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি, পরিবহনের জন্য ব্যবহৃত কম্পোস্ট ন্যাচারাল গ্যাস সিএনজি, এবং রান্নার গ্যাস এলপিজি। গ্যাস পাইপলাইনে কাজকর্ম সচল রাখার জন্য যে প্রয়োজনীয় ফুয়েল সেটাও এই ক্ষেত্রের মধ্যে পড়ে। দ্বিতীয় অগ্রাধিকার অর্থাৎ সেকেন্ড প্রায়োরিটি সেক্টর হলো কি, এবং সেখানে 70% সরবরাহ করা হবে। সেই সেক্টরগুলি হলো সার কারখানা, ফার্টিলাইজার প্ল্যান্টস, কৃষিকাজে সারের যোগান ঠিক রাখতে এই কারখানাগুলি গত 6 মাসের গড় ব্যবহারে অন্তত 70% গ্যাস সরবরাহ করা হবে। তৃতীয় অগ্রাধিকার প্রায়োরিটি সেক্টর 3 হচ্ছে, সেখানে 80% সরবরাহ করা হবে জাতীয় গ্রিডের সাথে যুক্ত শিল্প, যেমন চা শিল্প, এবং জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে গ্যাস পায় এমন অন্যান্য উৎপাদনকারী শিল্পগুলিকে তাদের গত 6 মাসের গড় ব্যবহারে 80% সরবরাহ করা হবে। এবং চতুর্থ অগ্রাধিকার প্রায়োরিটি সেক্টর 4 হচ্ছে, তারাও 80% সরবরাহ পাবে।
সিজিডি অর্থাৎ শহরে যে গ্যাস বিতরণ ব্যবস্থায় বাণিজ্যিক গ্রাহক সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে যারা গ্যাস সরবরাহ করা হয়, যারা গ্যাস পায়, সেই এমন শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি 80% গ্যাস পাবে। মানে রেস্তোরাঁগুলিতে গত 6 মাসের গড় ব্যবহারে 80% গ্যাস পাবে। কিন্তু তাও আবার কি না সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, অর্থাৎ উপলব্ধতা সাপেক্ষে। দেখুন, রেস্তোরাঁগুলি সাধারণত ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করে না, তারা সাধারণত 19 থেকে 47 কেজি ওজনের কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করে। তাই ডোমেস্টিক সিলিন্ডারের জন্য 14.2 কেজির, ডোমেস্টিক সিলিন্ডারগুলো 14.2 কেজির। এই সিদ্ধান্তের পর পুরো রেস্তোরাঁ শিল্পে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা অনেক রেস্তোরাঁ জানছে তারা সিলিন্ডার তো পাচ্ছেই না, বরঞ্চ তাদের জন্য যে শতাংশের অর্থাৎ যে 80% বা 80% যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাও তারা বাস্তব পরিস্থিতি তাও তারা পাচ্ছে না। কিন্তু বাস্তব পরিস্থিতি এতটা খারাপ যে আমাদের এলপিজি সিলিন্ডার গ্যাসের জন্য, যেগুলো গ্যাস সিলিন্ডার ক্ষেত্রে আমাদের গৃহস্থের ক্ষেত্রেও গ্যাস সিলিন্ডারের সরবরাহের ক্ষেত্রেও অনেক বিঘ্ন ঘটছে। অর্থাৎ বেশিরভাগ শহরে আগে কি হতো, বুকিংয়ের একদিনের মধ্যে 24 ঘন্টা থেকে একদিনের মধ্যে সিলিন্ডার সরবরাহ আসতো, সেখানে আজ থেকে 7 থেকে 8 দিন সময় লাগছে। এমনকি এখন অনলাইন বুকিংও করা যাচ্ছে না। তার ফলে ডিস্ট্রিবিউটারদের বাড়ি বা দোকানের সামনে অনেক বড় বড় লাইন, দীর্ঘ লাইন দেখতে পাওয়া যায়। সাপ্লাই কমে যাচ্ছে, তাই খুব শীঘ্রই ডোমেস্টিক সিলিন্ডারের সাপ্লাইয়ের একটা বড় সমস্যা দেখা দিতে পারে। এখন প্রশ্ন হলো, এখানে সরকারের অগ্রাধিকার কি, প্রায়োরিটি কি? তো দেখুন, সরকারের অগ্রাধিকার ডেফিনেটলি কি না অভ্যন্তরীণ ব্যবহার অর্থাৎ ডোমেস্টিক ইউজ। আর সেই কারণেই সরকার এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট অর্থাৎ অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে, যাতে রান্নার গ্যাসের সরবরাহ ক্ষেত্রে কোনো বাধা না আসে। অত্যাবশ্যকীয় পণ্য আইন কি সেটা আমাদের জানা দরকার। অপরিহার্য পণ্য আইন অর্থাৎ এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, এটি 1955 সালে এটিকে চালু করা হয়েছিল। এই একটি অত্যন্ত ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, যার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ এবং বন্টন নিয়ন্ত্রণ করা হয়, যার মূল লক্ষ্য হলো বাজারে পণ্যের কৃত্রিম সংকট রোধ করা এবং সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে জিনিস পৌঁছে দেওয়া, ন্যায্য মূল্যে পণ্য পৌঁছে দেওয়া। এবং এর মূল বৈশিষ্ট্যগুলো হলো পণ্যের তালিকা নিয়ন্ত্রণ। কেন্দ্র সরকার জনস্বাস্থ্যে যে কোনো পণ্যকে অপরিহার্য পণ্য হিসেবে ঘোষণা করতে পারে। বর্তমানে এই তালিকা রয়েছে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, সার, পেট্রোলিয়াম জাত পণ্য এবং জীবনদায়ী ওষুধ। মজুতদারি কালোবাজি রোধ করতে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইনের মাধ্যমে সরকার ব্যবসায়ীদের জন্য পণ্য মজুতে একটি নির্দিষ্ট সীমা স্টক লিমিট নির্ধারণ করে দিতে পারে। ফলে অসাধু ব্যবসায়ীরা পণ্য আটক রেখে দাম বৃদ্ধি করতে পারে না। তৃতীয়ত হলো সরবরাহ বন্টনকে নিয়ন্ত্রণে রাখা। জরুরি অবস্থা সরকার নির্দেশ দিতে পারে যে কোনো পণ্য নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট দামে বিক্রি করতে হবে। এই আইন লঙ্ঘন করলে সরকার এই আইনের নিয়ম যদি কেউ লঙ্ঘন করে তার জেল এবং জরিমানা দুটোই হতে পারে। তবে এর একটি সংশোধনী হয়েছিল 2020 সালে। এই আইনটি একটি বড় সংশোধন আনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে যুদ্ধ বা দুর্ভিক্ষের সময় চরম পরিস্থিতিতে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল এবং খাদ্যশস্য ছাড়া খাদ্যশস্যের ওপর মজুতদারি সীমা আরোপ করা যাবে না। বর্তমানে 2026 সালে এই যে মার্চ মাসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ভারতের রান্নার গ্যাস, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিলে কেন্দ্রীয় সরকার এই আইনটি প্রয়োগ করেছে। ফলে গৃহস্থলী রান্নার গ্যাস, যানবাহনের জন্য সিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই আইন অনুযায়ী সম্প্রতি এলপিজি উৎপাদন বাড়ানোর জন্য শোধনাগারগুলিকে এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত বিভাগগুলিতে যোগান বজায় রাখতে পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলোতে প্রয়োজনে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কাটেলমেন্ট কমানো বা বন্ধ রাখা হবে। রিফাইনারিগুলি বা তেল শোধনাগারগুলিতে বর্তমানে সংকটের প্রভাবে সামলাতে তাদের ব্যবহার কমিয়ে প্রায় 60% নামিয়ে আনা হয়েছে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ভারতে এলপিজি আসে কোথা থেকে, আর কেনই বা এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার এত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? এবং এই যে সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই সরকার এর আগেও বলেছিল আমাদের কাছে 50 থেকে 60%, আমাদের 50 থেকে 60 দিনের অপরিশোধিত তেল সঞ্চিত রয়েছে, মজুদ রয়েছে। আর এলপিজিতে সেই অপরিশোধিত তেল থেকেই তৈরি হয়। তাহলে এই ঘাটতি কেন দেখা দিল, এমন পরিস্থিতি কেন তৈরি হলো? ভারতে বর্তমানে এলপিজি সংকটের মূল কারণ হলো রান্নার গ্যাসের জন্য আমদানি ওপর অতিমাত্রায় নির্ভরশীল, পর্যাপ্ত দীর্ঘমেয়াদী মজুদ ব্যবস্থার অভাব। সরকার 50 থেকে 60 দিনের
অপরিশোধিত তেল মজুদ রাখার কথা বললেও সেই তেল সরাসরি এলপিজি হিসেবে ব্যবহার করা যায় না। কেন অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল থাকা সত্ত্বেও গ্যাসেরই সংকট? ভিন্ন ধরনের জ্বালানি এটি। কেন অপরিশোধিত তেল হলো লিকুইড হাইড্রোকার্বন, যা শোধনাগারে অর্থাৎ রিফাইনারিতে প্রক্রিয়াকরণের পর পেট্রোল বা ডিজেল তৈরি হয়, এবং এলপিজি হলো একটি বাই প্রোডাক্ট মানে উপজাত দ্রব্য। অপরিশোধিত তেল পরিশোধনের সময় এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় এটি গ্যাস হিসেবে নির্গত হয়, পরে একে উচ্চভাবে তরল করে সিলিন্ডারে ভরা হয়। রিফাইনিং প্রক্রিয়া একটি উপজাত মানে বাই প্রোডাক্ট এটি, যার পরিমাণ মোট উৎপাদন বেড়ে 4 থেকে 5%। তাই প্রচুর ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল থাকলেও আমাদের সঞ্চয় থাকলেও রাতারাতি অনেক বেশি এলপিজি তৈরি করা সম্ভব নয়। এছাড়া ভারতে অপরিশোধিত তেল মাটির নিচে বিশাল গর্ভের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ প্রায় 60 দিনের জন্য মজুদ রাখতে পারে, কিন্তু এলপিজি মজুদ রাখার প্রযুক্তিগতভাবে কঠিন এবং ব্যয়বহুল, কারণ এর জন্য উচ্চ চাপ বা প্রচণ্ড শীতল তাপমাত্রার প্রয়োজন হয়। বর্তমানে ভারতে এলপিজি মজুদ ক্ষমতা 20 থেকে 30 দিনের। এর বিপরীতে অপরিশোধিত তেলের মজুদ অনেক বেশি হয়। তেলের সংকট না হলেও গ্যাসের সংকট দ্রুত অনুভূত হচ্ছে। সংকটের এই প্রধান কারণসমূহ আমরা আলোচনা করলাম। এছাড়াও এই যে আমদানি নির্ভরতা, ভারতের মোট এলপিজি চাহিদার 60 থেকে 62% গ্যাস আমরা বিদেশ থেকে আমদানি করি। এর মধ্যে সিংহভাগ 80 থেকে 90% আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনি। মধ্যপ্রাচ্যে ভৌগোলিক ও রাজনৈতিক অস্থিরতা আমরা সবাই জানি। ইরান, রাশিয়া এবং আমেরিকার যুদ্ধের ফলে চলমান যে উত্তেজনা, তার কারণে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। ভারতে এলপিজি আমদানির একটা বড় অংশ এই পথ দিয়ে আসে, ফলে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া এই যুদ্ধের কারণে বিমার খরচ এবং জাহাজের ভাড়া বেড়ে যায়, এলপিজি আমদানি মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার আর আরেকটি প্রধান কারণ হচ্ছে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী 2016 সালে উজ্জ্বলা যোজনা লঞ্চ করেছিল, যার মাধ্যমে গরিব পরিবারগুলিকে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। এই স্কিমটি এতই জনপ্রিয় এবং সফল হয়েছে যে এলপিজি কানেকশন 14 কোটি থেকে 33 কোটি ডোমেস্টিক সাপ্লাই হয়েছে, মানে হাউসহোল্ডে 33 কোটি হাউসহোল্ডের কাছে অর্থাৎ পরিবারের কাছে গ্যাসের কানেকশন, এলপিজি কানেকশন গেছে। এর ফলে এলপিজি চাহিদা অনেক বেড়ে গেছে। চাহিদা আকাশ ছোঁয়া হলেও সেই অনুপাতে দেশীয় উৎপাদন বা মজুত করা পরিকাঠামো আমাদের বাড়ানো হয়নি। এছাড়া বর্তমানে প্যানিক বুকিং এবং কালোবাজারির ফলেও এই যে সংকট সৃষ্টি হয়েছে, গ্যাস ফুরিয়ে যাওয়ার ভয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্যানিক বুকিং বা প্রয়োজনীয় অতিরিক্ত গ্যাস বুকিং করার প্রবণতা দেখা যাচ্ছে। এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস মজুত করে কালোবাজারি করছে। এই হলো আমাদের সংকটের কারণ। এই কারণ থেকে উদ্ধার পাওয়ার জন্য এর সম্ভাব্য সমাধান কী, সরকার কী পদক্ষেপ নিচ্ছেন তার জন্য সর্বপ্রথম আমাদের আশা করা উচিত, আমরা আশা করতে পারি যে এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়ে যাক। বর্তমানে ট্রাম্পের কিছু বক্তব্য থেকে মনে হচ্ছে হয়তো যুদ্ধ আর বেশি দিন স্থায়ী হবে না। এছাড়া সংকট মোকাবিলায় সরকার এবং বিশ্বসাগরে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন। সেগুলো কি কি না, সরকার দেশের রিফাইনারিগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা প্রোপেন এবং বিউটেন গ্যাস ডাইভার্ট করে এলপিজি উৎপাদন করে। এর ফলে গত কয়েকদিন উৎপাদন প্রায় আমাদের 28 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র পশ্চিম এশিয়ার উপর নির্ভর না করে ভারতবর্ষ এখন কি না, ভারতবর্ষ আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, নরওয়ে, কানাডা প্রভৃতি দেশ থেকে এলপিজি আমদানি করার কথা ভাবছে এবং ব্যবস্থা করছে। এছাড়া বুকিংয়ের কিছু নিয়ম পরিবর্তন করেছে। সংকট সামাল দিতে মজুদারি রুখতে শহর এলাকায় 25 দিন এবং গ্রাম এলাকায় 45 দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালোবাজারি রোধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসাধু ডিস্ট্রিবিউটরদের ওপর নজরদারি বাড়াতে আজকের বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান করা হয়েছে এবং কালোবাজারিতে লিপ্ত হলে গ্রাহকের আইডি বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং বিকল্প জ্বালানির ব্যবহারের কথাও সরকার বলছে। ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশান, রান্নার জন্য গ্যাসের বিকল্পে সেই ইন্ডাকশান কুকার ও ইলেকট্রিক ওভেনের ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কেরোসিন ও কয়লার সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে। সরকার 44,000 কিলোমিটার অতিরিক্ত কেরোসিন রাজ্যগুলোকে বরাদ্দ করেছে যাতে জরুরি ভিত্তিতে এটি বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। অগ্রাধিকার ভিত্তিতে বন্টন অর্থাৎ পারিবারিক রান্নার ঘর,
পারিবারিক রান্নাঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গ্যাস সরবরাহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে যেমন হোটেল রেস্তোরাঁগুলিতে সরবরাহ 20% পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি, যেখানে সমস্ত গ্রাহকদের পাইপলাইনের মাধ্যমে আসা গ্যাসের সংযোগ নেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, ফলে এর কারণে সরবরাহ ব্যবস্থা যাতে সরবরাহ ব্যবস্থা কোনো বিঘ্ন না ঘটে। সর্বশেষ বলা হচ্ছে আতঙ্কিত না হতে, এবং এটাও আমার অনুরোধ থাকবো সবার কাছে যে প্যানিক বুকিং বন্ধ করুন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের মতে বলা হচ্ছে যে প্রয়োজনীয় অতিরিক্ত গ্যাস বুক করলে সরবরাহ শৃঙ্খলে চাপ পড়তে পারে। বর্তমান বুকিং সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে সরবরাহ হচ্ছে, সিলিন্ডার ডেলিভারি দেওয়া হচ্ছে। তাই প্যানিক বুকিং না করে সময় মতো বুকিং করুন। 25 দিন পরই বুকিং করুন। একটি বুকিংয়ের 25 দিন পর দ্বিতীয় বুকিংটি করুন। আশা করি এই এলপিজি গ্যাসের যে সংকট এবং তার কারণ এবং সম্ভাব্য প্রতিকারগুলি সম্বন্ধে আমি একটা সম্যক ধারণা দিতে পেরেছি। প্লিজ আমি আমার দর্শকদের বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও উৎসাহ বোধ করি এই বিভিন্ন উপযোগী প্রতিবেদন প্রস্তুত করতে। কারণ আমার অনেক কাজ থাকে, আমার নিজের কোম্পানির প্রচুর কাজ শেষ করার পর আমি একটি প্রতিবেদন প্রস্তুত করি যাতে আমি বাঙালি সমাজ তথা বাঙালি যুব সমাজকে আমি আপডেটেড রাখতে পারি। নমস্কার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্টস দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।